চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি প্রবেশ করি এবং গভীরভাবে অনুসন্ধান করে দেখি কিভাবে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের চারপাশের ভৌত ডিজিটাল আর জৈবিক জগতের সীমানাকে একেবারে মুছে দিচ্ছে। এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রযুক্তিগত পরিবর্তন নয়, এটা মানব সভ্যতার ইতিহাসে সম্পূর্ণ নতুন একটা অধ্যায়, যেখানে চারপাশের যন্ত্র আর অবকাঠামো এমনভাবে একে অপরের সাথে কথা বলছে যা আমরা আগে কখনো কল্পনাও করিনি। এই পরিবর্তনের বিশালতাটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। ভাবুন তো, মানব সভ্যতা একটা সময় কেবল বাষ্পীয় শক্তির নিয়ন্ত্রণ করত, আর আজ আমরা এমন একটা রেসপন্সিভ প্রযুক্তিগত ইকোসিস্টেম তৈরি করে ফেলেছি যা সত্যিই অবিশ্বাস্য। খেয়াল করে দেখবেন, আগের শিল্প বিপ্লবগুলো কিন্তু নির্দিষ্ট কোনো একটা আবিষ্কারের উপর দাঁড়িয়েছিল, যেমন ধরুন স্টিম ইঞ্জিন বা বিদ্যুৎ। কিন্তু এখনকার বিপ্লবটা কোনো একক আবিষ্কারের উপর নির্ভরশীল নয়, বরং এটা অনেকগুলো প্রযুক্তির একটা বিশাল, জটিল আর সুসংহত বিবর্তন। তো এই পুরো জটিল বিষয়টাকে সহজে বোঝার জন্য আজ আমরা মানুষের শরীরের একটা চমৎকার রূপক ব্যবহার করব। আমরা পুরো বিপ্লবটাকে 5টি লজিক্যাল স্তম্ভে ভাগ করেছি: স্নায়ুতন্ত্র বা সিপিএস, গ্লোবাল রিসেপ্টর বা আইওটি, ভৌত কাঠামো অর্থাৎ রোবোটিক্স, প্রাণশক্তি বা ডেটা এবং পরিশেষে এদের সবার চূড়ান্ত মহামিলন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম স্তম্ভ দিয়ে, স্নায়ুতন্ত্র বা সিপিএস, যা মূলত কম্পিউটেশন এবং বাস্তবতার এক অপূর্ব সংযোগ। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কি জানেন? কম্পিউটেশন আর ভৌত বাস্তবতা এখন আর আলাদা কোনো দ্বীপ নয়। এমআইটির কার্ল জোহান অস্ট্রাম এবং রবার্ট ব্রুকসের মতো কন্ট্রোল থিওরির অগ্রদূতদের নিরলস কাজের ফলেই আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি। রিয়েল টাইম কম্পিউটেশন আর উন্নত সেন্সরগুলো এখন ভৌত প্রক্রিয়াগুলোর সাথে একেবারে আঠার মতো লেগে আছে এবং সম্পূর্ণভাবে একে অপরের উপর নির্ভরশীল। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই স্নায়ুতন্ত্রটা মূলত একটা নিরবচ্ছিন্ন ফিডব্যাক লুপের মাধ্যমে কাজ করে। ব্যাপারখানা এমন, প্রথমে সেন্সর চারপাশ থেকে তাপমাত্রা বা গতির মতো ডেটা সংগ্রহ করছে, এরপর এমবেডেড প্রসেসর চোখের পলকে সেটা বিশ্লেষণ করছে, আর সাথে সাথে অ্যাকচুয়েটরগুলো ফিজিক্যাল সিস্টেমে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসছে। আর ঠিক এই জাদুকরী লুপটার কারণেই আজকের আধুনিক স্মার্ট কারখানা বা স্মার্ট শহরগুলো মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই সম্পূর্ণ একা একা নিজেদের পরিচালনা করতে পারছে। আগের দিনের সেই বিচ্ছিন্ন অটোমেশন বা স্বয়ংক্রিয়তার দিন কিন্তু এখন ফুরিয়েছে। এখনকার আধুনিক সিস্টেমগুলো আর একা একা কাজ করে না। আজকের দিনে অ্যালগোরিদম আর বাস্তব জগতের অবকাঠামো নিবিড়ভাবে একে অপরের সাথে যুক্ত। এর মানে হলো, মেশিনগুলো এখন শুধু বোকার মতো নির্দেশই পালন করে না, বরং পরিস্থিতি বুঝে মুহূর্তের মধ্যে অত্যন্ত দ্রুত রেসপন্সও করতে পারে। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রযুক্তির এই বিশাল লাফটা কিন্তু শুধু যান্ত্রিক নয়, এটা আমাদের একেবারে গভীর কিছু দার্শনিক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। যখন একটা মেশিন সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে, তখন আমাদের ভাবতে বাধ্য হতে হয়, এই স্বয়ংক্রিয় বিশ্বে প্রকৃত নিয়ন্ত্রণটা আসলে কার হাতে, মানুষের নাকি যন্ত্রের? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে এবার চলুন একটু বাইরের দিকে তাকাই। আমাদের দ্বিতীয় স্তম্ভ, গ্লোবাল রিসেপ্টর বা আইওটি, যার কাজ হল আমাদের দৈনন্দিন বিশ্বকে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা। 1999 সালে কেভিন অ্যাস্টনের দেওয়া ইন্টারনেট অফ থিংস বা আইওটি এর ধারণাটা সত্যি একটা গেম চেঞ্জার। এটা শুধু কয়েকটা ডিভাইসের ব্যাপার নয়, এখানে যুক্ত আছে বিলিয়ন বিলিয়ন বস্তুর এক বিশাল স্কেল। আর মজার ব্যাপার হলো, এরা শুধু একতরফাভাবে কোনো কেন্দ্রীয় সার্ভারে ডেটা পাঠায় না, বরং এরা দ্বিমুখী ফিডব্যাক নিয়ে কাজ করে। এর মানে হচ্ছে, আমাদের প্রতিদিনের ব্যবহার্য অতি সাধারণ জিনিসপত্রগুলো এখন দারুণ বুদ্ধিমান আর নেটওয়ার্কের একটা সক্রিয় অংশে পরিণত হয়েছে। সস্তা মাইক্রোকন্ট্রোলার আর ব্লুটুথ বা জিগবির মতো ওয়্যারলেস প্রোটোকলগুলো মিলে প্রযুক্তি জগতে কি এক অদ্ভুত জাদু তৈরি করেছে তা ভাবলেই অবাক লাগে। এই ধরুন, স্বাস্থ্যসেবার কথাই যদি বলি, পরিধানযোগ্য ডিভাইসগুলো এখন সার্বক্ষণিক স্বাস্থ্য পর্যবেক্ষণ করে যে কোনো জরুরি অবস্থায় অত্যন্ত দ্রুত সাড়া দিচ্ছে। আবার নগর ব্যবস্থাপনায় পানি বা বিদ্যুতের লাইনে থাকা ডাইনামিক সেন্সরগুলো পুরো সিস্টেমটাকে নিমিষেই অপটিমাইজ করে ফেলছে। এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের জন্য এক বিশাল আশীর্বাদ। এতক্ষণ তো আমরা নেটওয়ার্ক বা ব্রেইন নিয়ে কথা বললাম। এবার চলুন আমাদের তৃতীয় স্তম্ভ অর্থাৎ ভৌত কাঠামো বা রোবোটিক্স নিয়ে আলোচনা করি, যা ওই কম্পিউটেশনাল নির্দেশগুলোকে বাস্তবে রূপ দেয়, অর্থাৎ স্নায়ুতন্ত্রকে সচল করে। 1954 সালে জর্জ ডেভল আর জোসেফ ইঙ্গলবার্গারের তৈরি সেই বিখ্যাত ইউনিমেড যন্ত্রটার কথা মনে আছে? সেখান থেকে শুরু করে রোবোটিক্স আজ কোথায় এসে দাঁড়িয়েছে একবার ভেবে দেখুন। 20 শতকের সেই পুরনো শক্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যুগ আমরা অনেক আগেই পেরিয়ে এসেছি। আজকের আধুনিক সিস্টেমগুলো হাইটেক ভিশন, স্পর্শ অনুভবের সেন্সর আর জাইরোস্কোপের মতো অত্যন্ত জটিল প্রযুক্তিতে ভরপুর। আর সবচেয়ে বড় ম্যাজিকটা দেখিয়েছে মেশিন লার্নিং।
এর সাহায্যে এই আধুনিক যন্ত্রগুলো এখন যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির সাথে অনায়াসেই মানিয়ে নিতে পারে। এখনকার রোবটগুলো আর শুধু কারখানার সাধারণ হাতিয়ার বা টুল নয়, এরা পরিণত হয়েছে আধা স্বয়ংক্রিয় কোবট বা সহযোগী রোবটে। এরা এখন মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে অত্যন্ত নিরাপদে কাজ করছে, যা মানবশ্রম আর আমাদের আত্মপরিচয় নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। চিকিৎসা বা কৃষির মতো ভিন্ন ভিন্ন খাতে এই সহযোগী রোবটগুলো কিভাবে চতুর্থ শিল্প বিপ্লবের মূল পেশি হিসেবে কাজ করছে তা দেখাটা সত্যিই এক দারুণ অভিজ্ঞতা। সার্জিক্যাল থিয়েটারে নিখুঁত আর সূক্ষ্ম অস্ত্রোপচার থেকে শুরু করে কৃষিক্ষেত্রে ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ কিংবা বিশাল গোদামগুলোতে পণ্যের লজিস্টিক ব্যবস্থাপনায় সব জায়গাতেই এই মোবাইল রোবটগুলো রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিচ্ছে। তো এই পুরো বিশাল ইকোসিস্টেমটাকে বাঁচিয়ে রাখে কে? চলুন আমাদের চতুর্থ স্তম্ভে প্রবেশ করি, প্রাণশক্তি বা ডেটা, যা এই যুগের সম্পূর্ণ নতুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক সম্পদ। একটা সময় ছিল যখন ডেটা মানেই ছিল স্রেফ অতীতের কোনো নিষ্ক্রিয় রেকর্ড বা হিসেব নিকেশ, কিন্তু দিন বদলেছে। ডেটা এখন আর শুধু ফেলে রাখার জিনিস নয়, এটি বর্তমানে এমন এক মারাত্মক অ্যাক্টিভ টুল যা দিয়ে ভবিষ্যতের ট্রেন্ডগুলো অভূতপূর্ব মাত্রায় আগে থেকেই প্রেডিক্ট করা যায়। শুধু তাই নয়, ডেটা এখন বলে দেয় সামনে ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত, যাকে আমরা বলি প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স। আগে আমরা শুধু তথ্য জমিয়ে রাখতাম, আর এখন সেই তথ্যই আমাদের পথ দেখায়। আচ্ছা, এই অসাধ্য সাধন হলো কিভাবে? এর পেছনে অবদান রয়েছে মুরের সূত্র, স্টোরেজের অভাবনীয়ভাবে কমে যাওয়া খরচ, আর অবশ্যই কিছু ক্ষণজন্ম মানুষের যুগান্তকারী কাজের। জিওফ্রি হিন্টন বা ইয়ান লেকুনের মতো ডিপ লার্নিং অগ্রদূতরা এবং জুডিয়া পার্লের ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক আমাদের এমন কিছু টুল উপহার দিয়েছে, যার মাধ্যমে আজ ওই বিশাল কাঁচা ডেটার সাগর থেকে আমরা দরকারি প্যাটার্নগুলো ঠিকই ছেকে বের করতে পারছি। তবে একটা কথা আছে না, যে কোনো বড় ক্ষমতার সাথেই আসে বড় দায়িত্ব। একদিকে এই ডেটা যেমন জিনোমিক হেলথ কেয়ারের মতো অবিশ্বাস্য উদ্ভাবনের পথ খুলে দিচ্ছে, ব্যবসায় এনে দিচ্ছে বিশাল প্রতিযোগিতামূলক সুবিধা, ঠিক তেমনি এটা কিন্তু গোপনীয়তা আর নজরদারির মতো বেশ কিছু নাজুক নৈতিক ও রাজনৈতিক প্রশ্নেরও জন্ম দিচ্ছে। আর ঠিক এই কারণেই ডেটা পরিচালনার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের জিডিপিআর-এর মতো গভর্নেন্স ফ্রেমওয়ার্কের প্রয়োজনীয়তা আজ এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের পঞ্চম এবং চূড়ান্ত স্তম্ভ, চূড়ান্ত মহামিলন। চলুন দেখি কিভাবে এই পুরো ইকোসিস্টেমটা একসাথে একটা নির্দিষ্ট ছন্দে কাজ করে। পুরো ছবিটা যদি আমরা একসাথে মেলাই, তাহলে কি দাঁড়ায়? রোবটিক্স, আইওটি, এআই আর সাইবার ফিজিক্যাল সিস্টেম, এই সব কিছুই ডেটার সাহায্যে একে অপরের সাথে শক্তভাবে যুক্ত হয়ে একটা অভাবনীয় রেসপন্সিভ প্রযুক্তিগত ইকোসিস্টেম তৈরি করেছে। আর এটাই হলো আমাদের ডিজিটাল, ভৌত এবং জৈবিক জগতের এক চূড়ান্ত মহামিলন। এর ফলেই আমাদের চারপাশের সমাজ, জীবনযাত্রা, সবকিছুর কার্যপ্রণালী একেবারে খোলন লঞ্চে পাল্টে যাচ্ছে। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে আপনাদের জন্য একটা চমৎকার চিন্তার খোরাক রেখে যেতে চাই। মানুষ যখন আগুন জ্বালাতে শিখেছিল, সেখান থেকে শুরু করে আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত আমাদের যে লম্বা যাত্রা, তা কিন্তু এখানেই শেষ নয়। সামনেই অপেক্ষা করছে কোয়ান্টাম কম্পিউটিং আর সিনথেটিক বায়োলজির মতো নতুন বৈজ্ঞানিক সীমান্ত। মানুষের মন আর যন্ত্রের এই যে অভূতপূর্ব সংমিশ্রণ ঘটতে যাচ্ছে, তা কি শেষ পর্যন্ত মানুষ হওয়ার প্রকৃত অর্থকে একেবারে নতুনভাবে সংজ্ঞায়িত করবে না? ভেবে দেখবেন কিন্তু।